কেউ বলে সান্দাকফু একটা পাহাড়, কিন্তু আমি বলি এটা একটা পরীক্ষা। প্রথম 2 দিন প্রকৃতি যখন আমাদের চরমভাবে পরীক্ষা নিচ্ছিল, তখন মনে হচ্ছিল এটা যেন একটা যুদ্ধ মানুষ আর প্রকৃতির মধ্যে। 12,000 ফুট উঁচুতে দাঁড়িয়ে মনে একটা প্রশ্নই বারবার ঘুরছিল, কাঞ্চনজঙ্ঘা কি আদৌ দেখতে পাবো, নাকি এত কষ্টের পর শূন্য হাতেই ফিরতে হবে আমাদের। এই যাত্রায় 48 ঘন্টা ধরে আমরা শুধুই শূন্যতা দেখেছি। না ছিল কোনো দৃশ্য, না ছিল কোনো আশা। আর ঠিক যখন আমরা হাল ছেড়ে দিতে বসেছি, ঠিক তখনই প্রকৃতি খুলে দিল তার সব থেকে বড় রহস্য। আমি দীপ, আর এটা শুধু একটা ট্র্যাভেল ব্লগ নয়, এটা সান্দাকফুর সেই গল্প যেখানে আমি প্রায় হার মেনে নিয়েছিলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উঁচুতে মানেভঞ্জন। বাইরে থেকে দেখলে নেপাল সীমান্তের আর 5টা সাধারণ গ্রামের মতোই মনে হবে, কিন্তু যারা এই পথ চেনে তারা জানে এটা শুধু একটা গ্রাম নয়, এটা একটা সীমারেখা, সভ্য জগৎ আর অচেনা রুক্ষ প্রকৃতির মাঝখানের শেষ বর্ডার। আর এই বর্ডার পেরোনোর একটা আইকনিক ভরসা এই ভিন্টেজ ল্যান্ড রোভারগুলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের এই মেশিনগুলি আজও এই পাহাড়ের লাইফলাইন, আইকনিক হেরিটেজ এক বাহন। এই গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তোলার লোভ আমরা সামলাতে পারিনি, কিন্তু সত্যিটা হলো এই ঠান্ডায় এই রাস্তায় ল্যান্ড রোভারের জার্নি মানে একদম সার্ভাইভাল টেস্ট। খোলা জানলা দিয়ে ঢুকে পড়ে বরফ শীতল বাতাস, আর প্রতিটা ঝাঁকুনিতে মনে হয় এই বুঝি শরীর ভেঙে গেল। তাই একটু কমফর্ট আর আমাদের ক্যামেরাকে বাঁচানোর জন্য আমরা বেছে নিলাম একটা 4 হুইল ড্রাইভ বুলেরো। আমরা ভাগ্যবান, কারণ এখানে গাড়ি পাওয়াটা ভাগ্যের ব্যাপার। সবকিছুই চলে লাইনের ওপর, কোন গাড়ি পাওয়া যাবে সেটা আগে থেকে কেউ বলতে পারে না। তো অবশেষে আমরা কিন্তু মানেভঞ্জনে পৌঁছালাম। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে প্রায় 3টে বাজে। তো লাকিলি গাড়ি এখানে অ্যাভেলেবেল আছে, আমরা একটা গাড়ি এখান থেকে বুক করে নিয়েছি। আমি কিন্তু বুলেরো নিয়ে নিচ্ছি এখান থেকে। ল্যান্ড রোভার আমার বেশি পছন্দের, কিন্তু যদি কমফোর্টের কথা মাথায় রাখতে হয় তাহলে কিন্তু বুলেরো করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর আমি একটা এখান থেকে বুলেরো নিয়ে নিয়েছি। তো চলো রাস্তা যেতে যেতে এবার তোমাদের সাথে কথা হবে। 3 দিনের এই জার্নিতে আমাদের খরচ পড়লো 8,600 টাকার মতন। এই রাস্তায় এই অবস্থায় দামটা একদম ন্যায্য, কারণ এবার শুরু হতে চলেছে আমাদের আসল অ্যাডভেঞ্চার। গন্তব্য মেঘের উপরে সান্দাকফু। কিন্তু মানেভঞ্জন ছাড়তেই প্রকৃতি তার আসল রূপটা দেখাতে শুরু করলো। এক মুহূর্তে পরিষ্কার আকাশ গায়েব, চারদিক থেকে ধেয়ে এলো ঘন জমাট কুয়াশা। এই আমার প্রথম এখানে আসা, আর বুকের ভেতরটা একটা পাগল করা উত্তেজনা কাজ করছে। কিন্তু পাহাড় এত সহজে তার আসল রূপ কাউকে দেখায় না। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালে মনে হচ্ছিল কেউ যেন গোটা দুনিয়াটাকে একটা সাদা চাদরে ঢেকে দিয়েছে। চারদিকে শুধুই কুয়াশা, নিছিদ্র, ভারী, দম বন্ধ করা। সামনে রাস্তাটুকুও দেখা যাচ্ছে না, গাড়ি এগোচ্ছে অন্ধের মতন হাতড়ে হাতড়ে। ভিজিবিলিটি 0। আমরা তখনও জানতাম না আগামী 48 ঘন্টা এই শূন্যতার মধ্যেই আমাদের কাটাতে হবে। এর মধ্যে একটা অদ্ভুত খবর পেলাম, এই বছর নাকি সান্দাকফুতে বরফ পড়েনি। কিন্তু আজকের এই গুমোট আবহাওয়া দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এখানে বরফ পড়তে পারে। শুনতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু আমার জন্য এটা একটা খারাপ খবর, কারণ বরফ মানেই মেঘলা আকাশ,
আর মেঘলা আকাশ মানেই আমার সেই স্বপ্ন কাঞ্চনজঙ্ঘা আজও থেকে যাবে সেই সাদা পর্দার আড়ালে। প্রকৃতির এই খামখেয়ালি রূপের সামনে আমরা মানুষরা ঠিক কতটা অসহায়। আজ কে জিতবে জানি না, মেঘ না আমি। তবুও এই কুয়াশা ঢাকা অজানা পথের শেষে কি আছে, চলো তোমরাও আমার সাথে এই যাত্রার সাক্ষী হও। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ ধরে একটু এগোতেই আমাদের গাড়ি ব্রেক কষল। আমাদের এই সফরের প্রথম বিরতি চিত্রে মনেস্ট্রি। কিন্তু গাড়ি থেকে পা মাটিতে রাখতেই মনে হলো আমরা যেন একটা চেনা পৃথিবীর বাইরে কোনো জায়গায় চলে এসেছি। তোমরা যদি চারপাশে একবার তাকাও বুঝতে পারবে প্রকৃতি আজ কি অদ্ভুত এক খেলায় জুড়েছে। চারিদিকে এমন এক ঘন জমাট কুয়াশায় ঢাকা যে কয়েক পা দূরের জিনিসও আর চোখে পড়ছে না। এমনিতে রোদ ঝলমলে দিলে চিত্রে কতটা সুন্দর সেটা তোমরা হয়তো অনেকেই ছবিতে দেখেছ, কিন্তু আজকের এই রূপটা একেবারে অচেনা। কুয়াশার এই ভারী চাদরের ভেতর দিয়ে মনেস্ট্রির পুরনো দেওয়ালগুলো যেন একটা আবছা ছবির মতন দাঁড়িয়ে আছে। চারপাশের পরিবেশটা এতটাই নিস্তব্ধ যে দমকা হাওয়ায় প্রেয়ারের ফ্ল্যাগগুলোর শব্দ কানে আসছে। এই সাদা অন্ধকারের মাঝেও মনেস্ট্রির এই পবিত্র আর শান্ত পরিবেশটা অদ্ভুতভাবে মনকে শান্ত করে দেয়। কুয়াশা হয়তো আজ আমাদের দৃষ্টি আটকে দিয়েছে, কিন্তু এই জায়গার যে একটা নিজস্ব অনুভূতি আছে সেটা এই কুয়াশাতেই যেন আরও বেশি করে ধরা পড়ছে। চিত্রে মনেস্ট্রির এই পবিত্র এবং শান্ত পরিবেশটা মন ছুঁয়ে গেল। বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার কোনো উপায় ছিল না। হাওয়ার দাপট এবং হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে বাঁচতে গিয়ে আমরা রীতিমতন আবার গাড়িতে উঠে পড়লাম। এমনিতেই আমাদের যাত্রা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে। তোমরা যারা পাহাড় ভালোবাসো তোমরা জানো পাহাড়ের সময় একবার পিছলে গেলে সেটাকে আর ধরা যায় না। তার উপর চারপাশের এই গুমোট আবহাওয়া এবং জমাট কুয়াশা, সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু মোটেও সুবিধার ঠেকছে না। হয়তো তোমরা ভাবছো এত সুন্দর একটা জায়গায় এসে আরেকটু সময় কাটালে কী বা ক্ষতি হতো, কিন্তু সত্যি বলতে এই আবহাওয়ায় ওই রাস্তায় দেরি করার একটাই অর্থ, রাতের অন্ধকারে এই দুর্গম পাথুরে পথ পেরোনো। আর বিশ্বাস করো, এই এক হাত দূরের জিনিস দেখতে না পাওয়ার কুয়াশার মধ্যে পাশে 1000 ফুটের খাদের কিনারা দিয়ে রাতের বেলা ড্রাইভ করার ঝুঁকিটা আমি অন্তত নিতে চাই না। তাই আর এক মুহূর্ত নষ্ট না করে আমাদের বুলেরো আবার ছেড়ে দিল। আমাদের আজকের গন্তব্য টুংলিং। খাতায় কলমের চিত্রে থেকে টুংলিংয়ের দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার। সমান্তরাল রাস্তা হলে এই পথটুকু পেরোতে হয়তো খুব বেশি সময় লাগতো 20 থেকে 25 মিনিট, কিন্তু এটা পাহাড়। এখানে ওটুকু পথ পেরোতেই আমাদের সময় লেগে গেল 1.5 থেকে 2 ঘন্টা। অবশেষে সমস্ত রোমাঞ্চ এবং খাড়াই পথ পেরিয়ে আমরা পৌঁছালাম টুংলিংয়ে। এখানে থাকার জন্য বেশ কিছু হোমস্টে বা হোটেল আছে, কিন্তু তোমাদের বলে রাখি আগে থেকেই বুক করে আসাটা এখানে সব থেকে নিরাপদ। পাহাড়ের এই খামখেয়ালি আবহাওয়ায় হট করে এসে জায়গা খোঁজা রিস্ক নেওয়াটা চরম বোকামির। তবে টুংলিংয়ের আসল রহস্যটা কিন্তু অন্য জায়গায়। তোমরা জানলে অবাক হবে, এই ছোট্ট গ্রামটা একদম ভারত আর নেপাল সীমান্তের উপর দাঁড়িয়ে আছে। এই পথে চলতে চলতেই কখন যে তোমরা ভারত থেকে নেপালে ঢুকে পড়বে তা তোমরা নিজেরাও টের পাবে না। কোথাও কাঁটাতার নেই, শুধু প্রকৃতির তৈরি করা একটা অদৃশ্য বর্ডার। আমাদের আজকের রাতের আস্তানা এই সীমান্ত ঘেঁষা এই হোটেল। বাইরের হাড় কাঁপানো ঠান্ডা আর জমাট বাঁধা কুয়াশার থেকে বাঁচতে আজ রাতটা আমরা এখানেই কাটাবো। কিন্তু মাথার ভেতরে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কাল সকালে কি এই সাদা চাদর সরবে? কাঞ্চনজঙ্ঘা কি অবশেষে দেখা দেবে? উত্তরের অপেক্ষায় শুরু হলো আমাদের এক দীর্ঘ আর রহস্যময় রাত। রাত পেরিয়ে সকাল হলো। এমন একটা সকালের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গতকালের চেয়ে আজকের অবস্থা আরও ভয়ঙ্কর। চারপাশে এত ঘন কুয়াশায় ঢেকে যে ভিজিবিলিটি প্রায় শূন্য হয়ে ঠেকেছে। কয়েক হাত দূরের মানুষগুলোকেও ভূতের মতন লাগছে। প্রকৃতি যেন একটা স্পষ্ট মেসেজ দিচ্ছে। এর মানে একটাই, এই দুর্যোগ মাথায় নিয়ে এই প্রাণঘাতী রাস্তা পেরিয়ে যদি আমরা সান্দাকুফুতে আজ পৌঁছাইও, ওই সাদা শূন্যতা ছাড়া আর কিছুই দেখতে পাবো না। স্বপ্নের কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, পাহাড়ের একটা রূপরেখাও হয়তো চোখে পড়বে না। আমার চোখের সামনেই দেখছি পাহাড়ের এই রুদ্র রূপ দেখে অনেক টুরিস্টই আশা ছেড়ে দিয়েছে। তারা নিজেদের যাত্রা এখানেই শেষ করে টুংলিং থেকে সোজা মানেভাঞ্জনের দিকে ফিরে যাচ্ছে। প্রকৃতি তাদের হার মানতে বাধ্য করেছে, কিন্তু আমি এখন কি করব? একদিকে চরম অনিশ্চয়তা আর নিশ্চিত হতাশা, আর অন্যদিকে চাঁদের পাহাড়ের মতন অচেনা অ্যাডভেঞ্চারের এক নাছোড় বাঁধা টান।
আমি কি ঠিক এখান থেকেই ফিরে যাব, নাকি এই দুর্ভেদ্য কুয়াশার বুক চিরে খাদের কিনারা দিয়ে আরও উপরে উঠব কোনো এক মিরাকেলের আশায়? সত্যি বলতে আমার মাথার ভেতরটা একদম জট পাকিয়ে যাচ্ছে। পাহাড় আজ আমাদের একটা কঠিন মোড়ে এনে দাঁড় করিয়েছে, আর এই সিদ্ধান্তটাই ঠিক করে দেবে আমাদের যাত্রার শেষটা ঠিক কেমন হতে চলেছে। চোখের সামনে দলে দলে ট্যুরিস্টদের ফিরে যেতে দেখলাম, কিন্তু অনেক ভেবে আমি ঠিক করলাম না, এত দূরে যখন চলে এসেছি তখন পিছনে হাঁটার আর কোনো মানেই হয় না। এর মাঝেই ড্রাইভার দাদা একটা হাড়হিম করা খবর দিল, কাল রাতে সান্দাকুফুতে নাকি বেশ ভালোই বরফ পড়েছে। এই খবরের একটাই মানে, ফালুট যাওয়ার রাস্তা এখন পুরোপুরি বন্ধ। সান্দাকুফুই এখন আমাদের শেষ গন্তব্য। আর ভিজিবিলিটি সে তো এখনও আক্ষরিক অর্থেই শূন্য। কিন্তু বিশ্বাস করো, আসল ভয়টা কুয়াশা নয়, আসল ফাঁদ লুকিয়ে আছে আরও উপরে। কালপোখরি লেকের পর থেকে রাস্তাটা এমনিতেই মারাত্মক খারাপ, আর সেই খাড়াই আলগা পাথরের রাস্তা দিয়ে সদ্য পড়ে থাকা বরফের ওপর দিয়ে গাড়ি চলাটা সত্যি এক কথায় অসম্ভব। যে কোনো মুহূর্তে গাড়ির চাকা স্কিড করতে পারে, আর এই রাস্তায় একবার চাকা স্কিড করলে সোজা 1000 ফুটের গভীর খাদে। এই প্রাণঘাতী ঝুঁকির কথা আমি যেমন জানি, স্টিয়ারিং হাতে রাখা ড্রাইভার দাদাও ঠিক ততটাই জানে। দুজনই জানি আমরা হয়তো একটা ভয়ঙ্কর ভুলের দিকে এগোচ্ছি, কিন্তু ওই যে অজানাকে জানার নেশা। সব জেনে শুনেও প্রকৃতির এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। দাদাকে বললাম আমরা এগোবো। চলো তোমরাও সিট বেল্ট বেঁধে নাও, কারণ এবার আমরা আক্ষরিক অর্থেই খাদের কিনারা দিয়ে অন্ধের মতন এগোতে চলেছি। টুমলিং থেকে আমাদের বোলেরো যখন পাথুরে রাস্তা ধরে এগোতে শুরু করলো, তখন মনে হলো আমরা যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি। ভিজিবিলিটি এখানে এতটাই খারাপ যে রাস্তার বাঁকগুলো রীতিমতন অনুমান করে এগোতে হচ্ছে। আর সব থেকে ভয়ের ব্যাপারটা কি জানো, এই দীর্ঘ রাস্তায় আজ অন্য কোনো গাড়ির দেখা নেই। যারা ফেরার তারা ফিরে গেছে, আর যারা উপরে ওঠার কথা ছিল তারা সাহস দেখায়নি। চারপাশটা যেন গিলে খাচ্ছে একটা অদ্ভুত দম বন্ধ করা শূন্যতায়। হাড়হিম করা এই পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম কালপোখরি। তোমরা যারা আগেই কালপোখরি দেখেছো তারা জানো এই লেকের নিজস্ব একটা রহস্য আছে, একটা কালচে রূপ আছে। এই লেকের জল নাকি কখনোই জমে বরফ হয় না, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে আক্ষরিক অর্থেই কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, একদম কিচ্ছু না। আমার সামনেই বিখ্যাত কালপোখরি লেক থাকার কথা, কিন্তু লেক, পাহাড়, পাইন গাছ সব ওই দুর্ভেদ্য সাদা কুয়াশার চাদরের পিছনে পুরোপুরি গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে আমরা যেন শূন্যে ভাসছি, আর চোখের সামনে একটা বিশাল সাদা দেওয়াল তুলে দেওয়া হয়েছে। তো আমি এখন চলে এসেছি কালপোখরি লেকে, আর এখানেও প্রচণ্ড মেঘলা হয়ে আছে চারদিকটা। আর এই হচ্ছে লেক, যেটা কিনা আমার ঠিক হাতের এই পাশটাতে আছে। আর এটা একটা পবিত্র লেক লোকালসদের জন্য। তোমরা যখন এখানে আসবে ডেফিনেটলি কিছুক্ষণ টাইম স্পেন্ড করো। আজকে ভীষণ ঠান্ডা, বেশিক্ষণ আমি থাকবো না এখানে, রাত্রি করে গাড়িতে ব্যাক করবো। চলো আবার রাস্তা যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রকৃতি আজ সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে আমাদের জন্য। কালপোখরি থেকে সান্দাকুফুর এই 4 কিলোমিটারের চড়াই উতরাই হলো এই রুটের সবথেকে প্রাণঘাতী অংশ। এই শূন্য দৃষ্টি নিয়ে সাদা পড়ে থাকা বরফের উপর দিয়ে এইটাই একটা চূড়ান্ত মৃত্যুফাদ। আমার ফেরার আর কোনো উপায় নেই। কালপোখরি পেরোনোর পর রাস্তা না, এটাকে বোধ হয় আর রাস্তা বলা চলে না। এটা স্রেফ পাথরের একটা মরণ ফাঁদ, আর রাস্তার দুপাশে এখন জমে আছে কাল রাতের সদ্য পড়ে থাকা বরফ। এরকম একটা রাস্তায় এই চরম আবহাওয়ায় গাড়ি চালানো যে কতটা চ্যালেঞ্জিং সেটা ড্রাইভার দাদার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। প্রতিটা বাঁকে মনে হচ্ছে এই বুঝি চাকা স্কিড করলো। তোমরা জানো আমি সবসময় চেষ্টা করি আমার ব্লগের সেরা ফ্রেমটা উপহার দিতে তোমাদের, কিন্তু বিশ্বাস করো এই ফ্রেম তো দূরের কথা, এই মারাত্মক ঝাঁকুনির চোটে ক্যামেরাটা হাতে ধরে রাখাই অসম্ভব হয়ে যাচ্ছে। লেন্স বারবার ফোকাস হারাচ্ছে, বাইরে শূন্যের নিচে তাপমাত্রা, হাড় কাঁপানো কনকনে ঠান্ডা, কিন্তু গাড়ির ভেতরে বসে আমরা রীতিমতন ঘামছি। এই প্রাণঘাতী পথটুকু পেরোতে পেরোতেই জীবনে প্রথমবার এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি কি আজ জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। অ্যাডভেঞ্চারের নেশায় কি আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম? কারণ একটা চরম সত্য আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, পাহাড়ের নিজস্ব একটা নিয়ম আছে। আর যাই হোক, প্রকৃতির সাথে কোনো পাগলামি চলে না। প্রকৃতি যখন রুদ্র মূর্তি ধরে তখন আমাদের জেদ, সাহস কোনোটারই দাম তার কাছে নেই। জীবনের ঝুঁকি নিয়ে শেষমেশ আমি পৌঁছালাম সান্দাকুফু, কিন্তু যে সান্দাকুফুর স্বপ্ন আমি দেখেছিলাম তার সাথে এই বাস্তবের কোনো মিল নেই। চারপাশের আবহাওয়া এখন চরম,
হ্যাঁ, এখানে বরফ পড়েছে। আমার ক্যামেরার ঝাপসা ফ্রেম দেখে তোমরা হয়তো বুঝতে পারছো এখানে ঠিক কী পরিস্থিতি চলছে। যারা শুধু বরফ দেখতে ভালোবাসে তাদের জন্য হয়তো একটা স্বপ্নের জায়গা। এই সাদা বরফের চাদর দেখেই অনেকেই হয়তো আনন্দে আত্মহারা হয়ে যেতে পারো, কিন্তু সত্যি বলতে আমার মনের ভিতরটা এখন একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। কারণ আমি তো শুধু বরফ দেখতে এখানে আসিনি, আমি এসেছিলাম এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে। কিন্তু পাহাড় আজ তার দরজা পুরোপুরি বন্ধ করে রেখেছে। চারদিকের তাপমাত্রা এখন শূন্যের নিচে, এখন -5 ডিগ্রি সেলসিয়াস। এখানে হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে এই হাওয়া। তোমাদের জন্য যে একটা ভালো শট নেব সেই উপায়টুকুও নেই। ক্যামেরা বের করে শট নেওয়া তো দূরের কথা, গাড়ির বাইরে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকাটাও রীতিমতন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শরীর অবশ হয়ে আসছে। এই চরম প্রতিকূল আবহাওয়ায় আজ কিচ্ছু দেখা কার্যত অসম্ভব। পাহাড়ের এই রুদ্রমূর্তির কাছে আজ আমার সমস্ত জেদ, সমস্ত অ্যাডভেঞ্চারের নেশা হার মানতে বাধ্য হলো। কাঞ্চনজঙ্ঘা আজ ধরা দিল না ঠিকই, কিন্তু সান্দাকুফু আমাকে বুঝিয়ে দিল প্রকৃতির চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। দরজা ঠেলে হোটেলে পা রাখতেই বুঝলাম পাহাড়ের এই নিষ্ঠুর খেলায় আজ আমি একা নই। আমার মতোই আরও অনেক অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ বুক ভরা আশা নিয়ে, ঝুঁকি নিয়ে এখানে এসে পৌঁছেছে। কিন্তু এই কাঠের ঘরের আবছা আলোয় মুখগুলোর দিকে তাকিয়ে দেখলাম সবার মনের অবস্থা ঠিক আমার মতোই, একরাশ চাপা কষ্ট আর নীরব হতাশা। আমরা সবাই জানি আমরা কিসের টানে এই দুর্গম পথ পেরিয়েছি, কিন্তু বাস্তবটা এখানে সবার চোখের সামনে একদম পরিষ্কার। এই যাত্রায় কিছু দেখার চান্স একদমই প্রায় নেই। সেই কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া প্রায় অসম্ভব। পাহাড়ে এবার পুরোপুরি রাত নেমে এসেছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে নামছে তাপমাত্রার পারদ। -5 থেকে এখন কোথায় গিয়ে ঠেকেছে তা মাপার সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তোমরা যারা ভাবছো এই প্রতিকূলের মধ্যে হোটেলে বসে একটু গল্প বা আড্ডা মারবে, তাদের বলি সান্দাকুফু প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে ইলেকট্রিসিটি খুব দামি এবং ক্ষণস্থায়ী একটা জিনিস। এখানে জেনারেটরের আয়ু খুব অল্প, আর একবার আলো নিভে গেলে এই হাড়হিম করা ঠান্ডায় জমে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই আজ আর কোনো উত্তেজনা নেই, কোনো উচ্ছ্বাস নেই। সবাই খুব তাড়াতাড়ি নিঃশব্দে রাতের খাবারটা সেরে নিচ্ছে। সবার এখন একটাই উদ্দেশ্য, যত তাড়াতাড়ি সম্ভব দুটো ভারী কম্বলের তলায় নিজেকে সেধিয়ে নেওয়া, কারণ কাল সকাল সকালই সবাই আবার বেরিয়ে পড়বে। কাল রাতের সেই হাড় কাঁপানো অন্ধকার এবং জমানো হতাশার পর সত্যি বলতে আজ সকালে ঘুম থেকে ওঠার বিন্দুমাত্র ইচ্ছেও আমার ছিল না। আমি পুরোপুরি মেনেই নিয়েছিলাম যে সান্দাকুফু আমাকে হারিয়ে দিয়েছে। আমাদের এত দূরে আসা, কালীপোখরির ওই খারাপ রাস্তা পেরোনো, মাইনাস তাপমাত্রায় জমে যাওয়া, সবকিছুই আজ বৃথা, সব শেষ। এক বুক শূন্যতা নিয়ে ফিরে যাওয়ার জন্য যখন আমি নিজেকে প্রস্তুত করছি, ঠিক তখন শুধু একবার শেষবারের মতন বাইরে তাকানোর জন্য হোটেলের সেই ভারী কাঠের দরজাটা ঠেলে দিলাম। আর দরজা খুলতেই সময় যেন থেমে গেল। কোথায় সেই অন্ধকার, কোথায় সেই কুয়াশার দানব? আমার চোখের সামনে এক বিস্ফোরণ, আলোয় ভরা সাদা ঝলমলে একটা অন্য জগৎ। মাইলের পর মাইল জুড়ে ধবধবে সাদা তুষারের গালিচা, আর তার উপর পড়ে আছে ভোরের প্রথম সোনালি রোদ। আকাশটা এত নীল যেন এটা পৃথিবী না। আর ঠিক তখনই ধীরে ধীরে আমি চোখ তুলে তাকালাম উপরে, আর আমার শরীর কেঁপে উঠল, বুকের ভিতরটা থমকে গেল। ওই তো সে, মেঘের সব পর্দা ছিঁড়ে ফেলে রাজকীয় অহংকার নিয়ে নিজের মহিমায় দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। তো ফাইনালি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, যদি বা কিছুটা ক্লাউড সামনে আছে, কিন্তু এখান থেকে পুরো রেঞ্জটা না দেখা গেলেও কাঞ্চনজঙ্ঘার যে পিকটা সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এবং বিশ্বাস করো, আমি এটা এক্সপেক্ট করিনি। গত দুদিনে যা ওয়েদার এখানে ছিল, তারপরও যে এরকম একটা ভিউ এখান থেকে পাওয়া যাবে, মানে ভগবান যদি না চাইতো, সত্যি কথা বলতে গেলে সম্ভব ছিল না এটা। আমি ভীষণ খুশি যে এরকম ওয়েদার থাকা সত্ত্বেও আমরা এখানে এসেছি, নিজেদের উপর বিশ্বাস রেখেছি, আর অবশ্যই ভগবানের উপর বিশ্বাস ছিল, এবং তার জন্য কিন্তু আজকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। নাহলে কেউ এই ট্যুরে আমাদেরকে বলেনি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। প্রত্যেকজন মানুষ বলেছিল দেখা যাবে না, কোনো চান্স নেই। বাট দেখো, ভগবানের ইচ্ছে থাকলে সব কিছু হয়। কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমাকে। প্রকৃতি মনে হয় এইভাবেই মানুষের সাথে স্নায়ুর যুদ্ধ খেলে।
সে প্রথমে তোমাদের ভাঙবে, দুমড়াবে, মচড়াবে, তোমাদের সাহসের শেষ বিন্দুটুকু শুষে নেবে। আর ঠিক যখন তোমরা হার মেনে নেবে, তখন সে তার শ্রেষ্ঠ রূপটা তোমাদের সামনে এনে এইভাবেই দেখাবে। আমার চারদিকে দেখতে পাচ্ছ বরফ আর বরফ, চারদিকটা পুরো সাদা হয়ে আছে। আর আজকে যেহেতু রোদটা বেরিয়েছে, আকাশের রং নীল, মানে বুঝতে পারছো, জাস্ট ভাবো এই ক্যানভাসটাকে একবার, মানে আকাশ নীল, চারদিকে সাদা, পেছনে কাঞ্চনজঙ্ঘা, একটা অনবদ্য কম্বিনেশন। এরকম ক্যানভাস আমরা প্রতিনিয়ত পাই না, কিন্তু যখন পাই তখন মনে হয় এই সময়টাকে জাস্ট যদি আমরা ফ্রিজ করে দিতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, চেয়ে দেখো ওই কালপক্রির ভয়ঙ্কর খাদ, গাড়ির চাকা স্কিড করা, আর এই হাড় হিম করা আতঙ্ক, ওই কনকনে হাওয়ার চাবুক, সব কিছুর দাম কড়ায় গন্ডায় চুকিয়ে দিল সান্দাকফু। প্রকৃতি বোধহয় এইভাবেই মানুষের সাথে যুদ্ধ করে। জীবন ঠিক এই পাহাড়ের মতোই, অনেক সময় সব কিছু ঝাপসা হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, আশা ফুরিয়ে যায়, মনে হয় সব শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি তোমরা হাল না ছেড়ে আর একটু পদক্ষেপ নিতে পারো, তাহলে সামনে অপেক্ষা করছে তোমাদের নিজেদের কাঞ্চনজঙ্ঘা। তাই হাল ছেড়ো না, কারণ জীবনের সব থেকে সুন্দর দৃশ্যটা অনেক সময় শেষ মুহূর্তেই ধরা দেয়। আমি দীপ, আর তোমরা দেখছিলে চাঁদের পাহাড়। যদি এই যাত্রাটা তোমাদের মন ছুঁয়ে থাকে, তাহলে পাশে থেকো, কারণ এই পথটা এখানেই শেষ নয়, এটা সবে শুরু। এখান থেকেই শুরু হবে আরও একটা নতুন অজানা গল্প, আরও অনেক অদেখা পথের ডাক, আরও অনেক দুর্দান্ত অ্যাডভেঞ্চার। তোমরা থাকলে এই যাত্রাটা আরও সুন্দর হবে। আবার দেখা হবে একটা নতুন গল্পে, অজানা কোনো পথের খোঁজে।